হ্যালো বন্ধুরা, আবিরের গল্প আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। গল্প ভালোবাসেন? তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে শুনতে পারবেন রোম্যান্টিক, থ্রিলার, রহস্য, হরর, ইমোশনাল এবং নানা স্বাদের দারুণ সব গল্প। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যান। আর দেরি নয়, চলুন শুরু করা যাক আজকের গল্প। আজ আপনারা শুনছেন পিচ্চি মামাতো বোন যখন ফাজিল গার্লফ্রেন্ডের 12তম ও শেষ পর্ব। মাইশার রুম থেকে চলে আসলাম। পকেট থেকে ফোন বের করে কল দিলাম। আমি ফোনে বললাম, সময় হয়েছে আমার এখান থেকে চলে যাওয়ার। আগামী 2 দিন পর গাড়ি নিয়ে চলে আসবা। আর যত পুলিশ ফোর্স আছে, এমনকি এই জেলার যত থানায় পুলিশ আছে, সবাইকে গাড়ি নিয়ে সেদিন যেন এই বাড়ির সামনে উপস্থিত থাকতে বলা হয়। ওপাশ থেকে ছেলেটা বলল, জি স্যার, আপনি চিন্তা করবেন না, সব কিছু যথাসময় হয়ে যাবে। আমি বললাম, গুড। ফোনটা রাখতেই পেছন থেকে শাওন বলে উঠল, 2 দিন পর চলে যাবি তাহলে? শেষের কথাটা শাওনের ছিল। ঘুরে তাকিয়ে দেখি শাওন এসে দাঁড়িয়েছে। আমার পাশে এসে বলল, মাইশার খবর বল। আমি ফিসফিস করে বললাম, জানতামই না সে আমাকে এত ভালোবাসত আগে। আর মামি সব কিছু জেনে গেছে। শাওন চমকে উঠে বলল, কি? আমি ওকে আশ্বস্ত করে বললাম, চিন্তা করিস না, মামি তোর মতোই চুপচাপ থাকবে। আর এবার তুই জানতে পারবি আমি আসলে কে বা কি করি। শাওন হালকা হেসে বলল, যাই হোক, সবকিছু যেন ভালো মতোই হয়। আমি বললাম, রাতের খাবারের জন্য সবাই খাবার টেবিলের কাছে এসে দাঁড়িয়েছে। আমি সিঁড়ি দিয়ে নামতেই দেখি নেহা এসে কাছে দাঁড়ালো। আমার সামনে দাঁড়িয়ে নেহা আবদার করে বলল, বিয়ের জন্য শপিংয়ে কিন্তু ঢাকায় যাব, বুঝলে নিলয়? আমি মুচকি হেসে বললাম, ঢাকায় তো যাবই, তবে শপিংয়ের জন্য না, একেবারেই যাব। নেহা হেসে বলল, আহা, আমাকে ওখানেই নিয়ে যাবে? সমস্যা নেই, আমি তোমাকে ছাড়ছি না। আমি শুধু একটু হাসলাম। আমি নিচে তাকালাম। মাইশা আমার দিকে তাকিয়ে আছে। মুখটা অন্য দিনের চেয়ে অনেক বেশি হাসি খুশি লাগছে। আমার দিকে তাকিয়ে ইশারায় হয়তো বলছে, তোমার খবর আছে? আমাকে রেখে অন্য মেয়ের সাথে কথা বলা? দেখাবো মজা, তোমাকে পেয়েনি। আমার কাছে কিন্তু রাহাত আছে, বুঝছো? আমি মুচকি হাসলাম। ইশারায় প্রেম আলোপন। আহ! আমি তাড়াতাড়ি নিচে চলে আসলাম। শাওনকে বললাম, চল, আমি আর তুই সবার খাবার সার্ভ করি। শাওন আর আমি রেডি হয়ে সবার খাবার বেড়ে দিচ্ছি। নেহার কাছে আসলাম। নেহাকে যখন খাবার বেড়ে দিতে যাব, ও আমার হাতে হাত দিয়ে খাবার বেড়ে নিতে লাগলো। বাড়ির সবাই সেটা দেখে মুচকি হাসছে। মামির দিকে তাকালাম। মামি উদাস দৃষ্টিতে তাকাচ্ছে, বাট মাইশা কিন্তু একটুও আগের মতো মন খারাপ করে তাকালো না, বরং আমার দিকে মিষ্টি বকা দেওয়া দৃষ্টিতে কিছু সময় চেয়ে রইল। হঠাৎ মাইশা আমাকে ডেকে বলল, ওই নীলন না, এদিকে আয়। কি করিস কি? একটু খাবার আমাদেরও তো বেড়ে দিতে পারিস নাকি? মাইশার ডাক শুনে ওর দিকেই গেলাম। বাড়ির কেউ কিছু মনে না করলেও ছোট আম্মু, মামি আর শাওন আমাদের কাণ্ড দেখে মনে মনে হাসছে। আমি ওর কাছে গেলাম। খাবার বেড়ে দিতে যাব, তখন খুব আস্তে করে ও বলল, ওই, তোমার কাছে কি খাবার চেয়েছি? আমি আস্তে করে বললাম, তাহলে ডাকলি কেন? মাইশা চোখ রাঙিয়ে বলল, আবার তুই করে বলছো? আমি পেঁচিয়ে বললাম, তুই মানে তুমি? একটু আগে ডাকলি না, মানে ডাকলে না তুই করে, তাই। ধুর, তুই করেই ডাকবো, তুমি এখন আসছে না। মাইশা চাপ সৃষ্টি করলো, তাহলে আমিও খাবো না। আর সবার সামনে তো তুই করে এখন বলতে হবে, তাই না? তবে এখনই কেউ দেখছে না, সবাই খাবারে ব্যস্ত, তাই তুমি করে বলো। আমি বললাম, পারবো না। মাইশা গালে হাত দিয়ে বলল, তেলা পোকার বাচ্চা। আমি আস্তে করে ফোড়ন কাটলাম, মশার ডিম। ঝগড়াগুলো আমরা সবাইকে শুনিয়েই করছি, যাতে কেউ কোনো সন্দেহ না করে। মাইশা মেকি রেগে বলল, চুপ কর, তেলাপোকা ভেজে খাওয়াবো তোকে। আমি কায়দা করে বললাম, আমি পয়সা দিয়ে বিরিয়ানি কিনে খাবো। মাইশা মুখ ভেঙচে বলল, শয়তান, সামনে থেকে যা। আমি জিজ্ঞেস করলাম, তুই ডাকলি কেন? মাইশা হাত জোড় করে বলল, মাফ কর ভাই। আমিও হাত জোড় করে বললাম, মাফ কর বোন। ঠিক তখনই মামি পাশে এসে রহস্যের হাসি ভেসে বলল, তোরা আবার ঝগড়া শুরু করেছিস? তোদের পরে যে কি হবে কে জানে। মামির পাশে এসে কথাটা বলল। সবাই হাসলেও আমি আর মাইশা খুব লজ্জা পাচ্ছি। মামির কথার গূঢ় মানে হলো, বিয়ের পর কি করব দুজন, ঝগড়া নাকি রোমান্স? ধুর, কি সব ভাবছি এখন। সবাই খেয়ে যে যার মতো রুমে চলে যায়। আমি, শাওন, ছোট আম্মু, মামি খাবার টেবিলে বসি। ছোট আব্বু আসেন একটু পর। ছোট আব্বু এমনিতেই বসে আছে টেবিলে। বাকিদের খাবার বাড়তে যাব, ঠিক সেই সময় মাইশা আসে। মাইশা বলল, তুই বস, আমি খাবার দিচ্ছি সবাইকে। আমি বললাম, কেন? তুমি রুমে যাও, তোমার এত কষ্ট করতে হবে না। ছোট আব্বুর সামনে মাইশাকে তুমি বলতে মাইশা চমকে ওঠে। আমি আস্তে করে বললাম, এখানে সবাই আমাদের ব্যাপারে জানে।
মাইশা মুচকি হাসল। সবার খাবার বেড়ে দিয়ে সে আবার আমার পাশের চেয়ারে এসে বসে। আমার বাম হাত টেবিলের নিচে থাকায় সে আমার বাম হাত আঁকড়ে ধরে। ওর বড় বড় নখ দিয়ে আস্তে আস্তে চিমটি কাটতে থাকে। আমি একটু ব্যথা পেয়ে বললাম, মামি দেখো, টেবিলের নিচ দিয়ে দেখো, তোমার মেয়ে আমার হাতে চিমটি কাটছে। মামি বললেন, তোদের এক জায়গায় কে থাকতে বলেছে? একবার এটা নিয়ে ঝগড়া, তো পরের বার ওটা নিয়ে ঝগড়া। ছোট আম্মু হেসে বললেন, বৌমা কি যে বলো তুমি, এরপর তো ওরা এক জায়গাতেই থাকবে, আর এগুলো হলো মিষ্টি ঝগড়া। মামি চিন্তিত গলায় বললেন, এখনো বাড়ির বড়রা কিছুই জানে না, কেউ মেনে নেবে না ওদেরকে। ছোট আব্বু শক্ত গলায় বলল, না মানলে কোনো ব্যাপার না, আমি আমার ছেলে সহ বৌমাকে নিয়ে চলে যাব। শাওন অমনি বলে উঠল, ছোট আব্বু আমাকেও নিয়ে যেও, অনুর ব্যাপারে আব্বুকে এখনো বলিনি, না মেনে নিলে ওকে নিয়ে তোমাদের সাথেই থাকব। হঠাৎ আমি বলে উঠলাম, আহ! মাইশা নিষ্পাপ সেজে বলল, এমন করলা কেন? কি ফাজিল মেয়ে রে বাবা, আমার হাতের আঙুল মুখে নিয়ে জোরে কামড় দিয়ে বসেছে। কিছু বলতে যাব তখনই পকেটে ফোনটা বেজে উঠল। পকেট থেকে বের করে স্ক্রিনে দেখে বুকটা ধক করে উঠল। প্রধানমন্ত্রীর কল। খাবার ছেড়ে উঠে দাঁড়িয়ে ফোন রিসিভ করলাম। প্রধানমন্ত্রী বললেন, নিলয় কেমন আছো? শাহেদের থেকে শুনলাম তুমি ফিরে আসবে, সব কাজ কমপ্লিট? তোমাকে যে কাজ দিয়েছিলাম মনে আছে? আমি বললাম, সরি স্যার, মনে নেই। প্রধানমন্ত্রী বললেন, আচ্ছা সমস্যা নেই, তোমাকে দেশের বড় 5 জন ব্যবসায়ীর নাম পাঠাচ্ছি মেলে। এদের মধ্যে একজন দেশের টপ মাস্তান আর অবৈধ ব্যবসার সাথে জড়িত, তবে একজনের নাম খুব বেশিভাবে আসছে সামনে বারবার। আমি জিজ্ঞেস করলাম, কি নাম স্যার? প্রধানমন্ত্রী বললেন, সাকিব সাদমান রাহাত। আমি চমকে উঠে বললাম, কি বললেন স্যার, রাহাত? প্রধানমন্ত্রী বললেন, রাহাত। এই নামের ব্যক্তির ওপর কোনো অফিসিয়াল অভিযোগ নেই, তবুও সে ক্রাইম করছে বলেই সন্দেহ করা হচ্ছে। আমি মিলিয়ে নেওয়ার জন্য জিজ্ঞেস করলাম, রাহাত কি ইয়াং দেখতে? চুলগুলো কালার করা, স্টাইলিশ, সে সবার সামনে পেশায় ইঞ্জিনিয়ার? প্রধানমন্ত্রী অবাক হয়ে বললেন, তথ্য তো সেটাই বলে, তবে প্রমাণ না থাকায় তাকে ধরতে পারছি না। তুমি জানো কিভাবে? আমি মুচকি হেসে বললাম, ওকে স্যার, খুব তাড়াতাড়ি ঢাকায় আসছি মালটাকে নিয়ে। প্রধানমন্ত্রী বললেন, ওকে। ফোন রেখে দিলাম। খাবার টেবিলে গেলাম আমি। মাইশা আমার ফোনটা টান দিয়ে নিল। হাতে নিয়ে কল লিস্ট চেক করতেই দেখতে পেল আরিয়ান স্যার। মাইশা কানের কাছে মুখ এনে জিজ্ঞেস করল, তোমার এই স্যার কে? আমি বললাম, কেন? মাইশা বলল, তোমার ফোনে স্যার নামেও কেউ সেভ থাকে? আমি পাল্টা জিজ্ঞেস করলাম, আরিয়ান ইসলাম নীলকে চেনো? মাইশা চোখ বড় বড় করে বলল, প্রধানমন্ত্রীর নাম এটাই তো নাকি? আমি বললাম, মাইশা হা হয়ে বলল, মানে? তোমার কাছে প্রধানমন্ত্রী কল দিয়েছেন? ও মা ভো, কে তুমি? আমি হেসে উত্তর দিলাম, তোমার হাজব্যান্ড। খাবার শেষ করলাম। মাইশা চলে গিয়েছে অনেক আগে। শাওন বিদায় নিয়ে চলে যাবে, ঠিক তখনই আমি বললাম, রাহাতের উপর একটু নজর রেখো তো শাওন। শাওন জিজ্ঞেস করল, কেন? আমি বললাম, দরকার আছে রে, প্লিজ। শাওন স্যালিউট ঠুকে বলল, ওকে স্যার। আমি হেসে ফেলে বললাম, হারামি, যা বাড়ি যা এখন, কাল থেকে তোর মিশন শুরু। শাওনকে বিদায় করে নিজের রুমের দিকে আসলাম। দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখি মাইশা বালিশে হেলান দিয়ে আরাম করে বসে আছে। আমার হেডফোন কানে দিয়ে ওর ফোনে গান শুনছে, তাও চোখ বন্ধ করে। আহা, ছেমরির আরাম দেখো, এখনও বিয়েই করলাম না, এখনই অধিকার দেখাচ্ছে আমার রুমে এসে দখল করে বসে আছে। আমি ওর কাছে গেলাম। গিয়ে দেখি ও টিকটক অ্যাপের সাহায্যে ভিডিও বানিয়ে গানের সাথে অ্যাডজাস্ট করে আমার পিকচার দিয়ে ভিডিও বানিয়ে গান শুনছে। আমি ওর সামনে দাঁড়িয়ে নরম সুরে ডাকলাম, মাইশা। আমার কথা শুনে মাইশা বলল, এভাবে ডাকছো কেন? মাইশা কান থেকে হেডফোনটা খুলে আমার দিকে তাকায়। এখন এই অসময়ে যদি কেউ ওকে আমার রুমে দেখে ফেলে, হায় হায়, তখন কি হবে? আমি তাড়াতাড়ি বললাম, ওই তোর রুমে যা, এখানে কি করিস? মাইশা ঢং করে বলল, আমার রুমেই তো আছি, আর এখনও কিন্তু তুমি আমাকে তুই করে বলছো। আমি যুক্তি দিয়ে বললাম, আমি তোর বড় ভাইয়ের মতো বর, বুঝলি, তাই তুই করে বলছি। মাইশার চোখ বড় বড় করে বলল, কি বললা? বড় ভাইয়ের মতো বর মানেটা কি? আমি ফিসফিস করে বললাম, আরে বকো না, রুমে যাও, কেউ যদি দেখে তাহলে কি হবে? মাইশা নিশ্চিন্তে বলল, কি হবে আবার, আগেও অনেকবার এসেছি, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ। মাইশার সাথে কথা বলতে বলতে আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকিয়ে দেখি শাওনের কল। রিসিভ করব ঠিক তখনই আমার আম্মু রুমে প্রবেশ করে। মাইশার দিকে একটু তাকিয়ে থেকে আম্মু বলল, নিলয়ের খুশির সংবাদ। আমি জিজ্ঞেস করলাম, কি? আম্মু বললেন, কালকেই তোদের 3 জন, মানে তোর, রাহাত আর শাওনের কাজী দেখে আমাদের বাড়িতে ছোট করে বিয়ের অনুষ্ঠান করে বিয়ে পড়ানো হবে। আমি অবাক হয়ে বললাম, মানে? আম্মু বুঝিয়ে বললেন, মানে তোদের বিয়ে এখনই করানো হবে আর মূল অনুষ্ঠান আগামী মাসে করা হবে। মাইশার সাথে সাথে বলল,
ফুপি, আমি রাহাতকে বিয়ে করব না। আম্মু বলল, কি বলিস এসব? রাহাত ছেলেটা তো খারাপ না। মাইশা কড়া সুরে বলল, আমি বিয়ে করব না। আম্মু কথা ঘুরিয়ে বললেন, এখন এসব কথা রাখ, আর তুই নীলাই রুমে এই রাতে কি করছিস? মাইশা দ্রুত বলল, আমার রুমে অনু আপুর বান্ধবীরা ঘুমাচ্ছে, তাই এখানে চলে আসলাম। তোমার ছেলেকে বলো নিচে ঘুমাতে। আম্মু গাম্ভীর্য নিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে নিলয়, তুই রেডি হয়ে থাকিস, এবার অন্তত তোর আব্বার সম্মানটা রাখিস। আর কিছু না বলে আম্মু চলে গেলেন। মাইশার দিকে তাকালাম, বেশ ফুরফুরে মেজাজে আছে ও। আমার কাছে এসে আমার কাঁধে মাথা দিয়ে জড়িয়ে ধরে বসে হাসতে থাকে। আমি খুব অবাক হলাম, আম্মু এখনই বিয়ের কথা বলে গেলেন, অথচ ওর মাঝে কোনো দুশ্চিন্তার চাপই দেখছি না। আমি জিজ্ঞেস করলাম, কিরে তুই হাসছিস কেন? খুব খুশি খুশি লাগছে? মাইশা মুচকি হেসে বলল, খুশি লাগছে। রাহাত আর নেহা মারাত্মক অবাক হবে যখন তুমি সবার সামনে বলবে আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করবা। আমি কিছু বললাম না। মেয়েটা আমাকে কতটা ভরসা করে তা দেখে সত্যি অবাক হচ্ছি। কিন্তু এখন শাওন কেন কল দেবে আমাকে? কল ব্যাক করার আগেই আবারও কল আসলো। আমি রিসিভ করলাম। শাওন ওপাশ থেকে তড়িঘড়ি করে বলল, নিলয় বাইরে আয়, তোকে একটা জিনিস দেখাবো। আমি বললাম, আচ্ছা আসছি। মাইশা অমনি চোখ সোজা করে জিজ্ঞেস করল, কোথায় যাবা? আমি বললাম, ঘুমা তুই, কাজ আছে। মাইশাকে রুমে রেখেই বাইরে আসলাম। এসে দেখি শাওন বাড়ির সামনে বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, এত রাতে বাইক নিয়ে এখানে কেন? শাওন রহস্যময় গলায় বলল, রাহাতকে দেখলাম একটা সাদা রঙের গাড়িতে করে যেতে। অবশ্য কিছু দূর গিয়ে রাহাত নেমে যায়, তবে আমি দেখলাম রাহাত কিশোর একটা ব্যাগ ওই গাড়ি থাকা লোকগুলোর কাছে দিল। লোকগুলো দেখতে একদম মাস্তান টাইপ, কেমন যেন একটা অন্যরকম সন্দেহ লাগছে। ছেলেপুলের খবর দেব নাকি? আমি জিজ্ঞেস করলাম, রাহাত এখন কোথায়? শাওন বলল, তোদের বাড়িতে। আমি হেলমেট হাতে নিয়ে বললাম, ওকে সর, বাইক দে, আর তুই এদিকে নজর রাখিস, ছেলেপুলের খবর দিতে হবে না, সময় এসে গেছে আমার আত্মপ্রকাশের। শাওন অবাক হয়ে শুধল, কোথায় যাবি তুই? আমি মুচকি হেসে বললাম, মাইন্ড গেম খেলতে যাব। কথা শেষ করে বাইকে উঠলাম। পকেট থেকে ফোন বের করে কল দিলাম সাকিব ভাইকে। আমি ফোনে বললাম, ভাই একটু পর তোমার কাছে একটা ঠিকানার মেসেজ আসবে, ওই ঠিকানায় ছেলেদের পাঠিয়ে দিও। সাকিব ভাই ওপাশ থেকে বললেন, আচ্ছা। শাওন পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করল, তুই কাকে ফোন করলি? আমি পাল্টা প্রশ্ন করলাম, আমাদের এখানে সবচাইতে বড় মাস্তান কে বলতো? শাওন বলল, সাকিব নামের একজন। আমি বললাম, তাকেই ফোন করলাম। শাওন হাঁ হয়ে বলল, কেন? আমি বাইক স্টার্ট দিয়ে বললাম, সেটা তাড়াতাড়ি জানতে পারবি, তুই থাক। বাইক চালিয়ে চলে আসলাম। বেশ খানিকটা দূরে আসার পর দেখি একটা দোকানের সামনে সাদা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়িটার পাশে বাইকটা রাখলাম। ছোট একটা রেস্টুরেন্ট। আমি নেমে রেস্টুরেন্টের ভেতরে ঢুকলাম। অনেকগুলো অচেনা নতুন ছেলে বসে আছে। মোটা আর লম্বা গোছের একটি ছেলের কাছে দেখলাম ছোট একটা হিরোইনের প্যাকেট আছে। বেঞ্চটাতে 3 জন ছেলে বসে আছে। আমি ওদের পাশেই চেয়ারে গিয়ে বসলাম। আমার দিকে একজন চিকন গোছের ছেলে তাকিয়ে বলল, কি ব্যাপার তোর? তুই এভাবে হুট করে এসে বসে পড়লি কেন? আমি বললাম, লাইটার হবে? ছেলেটি বলল, সিগারেট জ্বালিয়ে সোজা এখান থেকে চলে যাবি। সাব্বির ভাই, খাবার কেন আনছে না ওয়েটার? রাহাত? সাব্বির চটে গিয়ে বলল, চুপ, চল, খেতে হবে না। আমি বললাম, আমার কাছে পুরো 1 লাখ টাকার মাল আছে, লাগবে? সাব্বির অবাক হয়ে জিজ্ঞেস করল, মানে? আমি কায়দা করে বললাম, তোর হাতে যেটা দেখলাম ওটার কথাই বলেছি, একদম অল্প দামে পেয়ে যাবি। এসব লাইনে অনেক দিন থেকে আছি, লাগলে বল। সাব্বির গম্ভীর হয়ে বলল, দেখ ভাই, কে তুই? আমি মুচকি হেসে বললাম, তোরা যে ধান্দায় এসেছি সেখানে, সেগুলো আমারই সাপ্লাই করা। সাব্বির বলল, কিন্তু এগুলো তো রাহাত স্যার আমাদের দিয়েছে। আমি হেসে ফেলে বললাম, হা হা হা, তোদের রাহাত স্যারকেই তো আমি এগুলো নিজে ডেলিভারি করেছি। সাব্বির সন্দেহজনক চোখে তাকিয়ে বলল, তুই কে? তোকে চিনি না। আমি মুচকি হেসে বললাম, চুলগুলো একটু নাড়িয়ে সিগারেট জ্বালালাম। আমার সন্দেহটা একদম ঠিক। রাহাত একজন বড় ড্রাগস ব্যবসায়ী। সবার সামনে ইন্ডাস্ট্রিয়াল ব্যবসা করলেও রাহাত রাতে মূলত এসবই করে। দেশের টপ টেররিস্টদের মধ্যে সে শীর্ষে, তার উপর পেশায় ইঞ্জিনিয়ার। এখন এসেছে মাইশাকে বিয়ে করতে। আসলে সে কি সত্যি মাইশাকে বিয়ে করতে এসেছে, নাকি অন্য কোনো খারাপ ব্যবসার উদ্দেশ্যে? ব্যবসার জন্যই সে এসেছে এখানে, না হলে এত রাতেই ছেলেগুলো রাহাতের সংকেতে এখানে আসতো না। আমি জিজ্ঞেস করলাম, তোরা কি সবাই রাহাতের লোক? সাব্বির বলল, কেন? আমি বানিয়ে বললাম, রাহাত স্যারকে আসলে আমি তেমন করে চিনি না, ওনাকে মাল ডেলিভারি দিলেও ওনাকে দেখিনি কোনোদিন। সাব্বির ফিসফিস করে বলল, আমরা কারো লোক না, আর রাহাতকেও আমরা দেখিনি। আমি অস্ফুটে হেসে বললাম, সাব্বির চোখ গরম করে বলল, হাসিস কেন? আমি ঠান্ডা গলায় বললাম, আচ্ছা মনে কর তোদের কপালে এখন রাহাতের জন্য অনেক খারাপ কিছু অপেক্ষা করছে, তখন কি করবি?
সাব্বির তেড়ে এসে বলল, হা হা হা, এই সাব্বিরকে হুমকি দিচ্ছিস? কারও সাহস নেই আমাকে মারার। আমি হালকা হেসে বললাম, সাকিবেরও না? সাব্বির চমকে উঠে বলল, মানে তুই সাকিব ভাইয়ের লোক? আমি কড়া গলায় বললাম, না, সাকিব আমারই লোক। সাব্বির হেসে উড়িয়ে দিয়ে বলল, ভাই, মাল আমাদের হাতে, কিন্তু মনে হচ্ছে নেশা তুই করেছিস। ঠিক তখনই ফোন বেজে উঠল আমার। শাওনের কল। আমি সাধারণত কাজের সময় ফোন ধরি না, তবু শাওনের কল বলে রিসিভ করলাম। শাওন তাড়িঘুড়ি করে বলল, নিলয়, রাহাতকে দেখলাম, কালো গাড়িতে করে তুই যেদিকে গিয়েছিস সেদিকে গেল। আমি সাথে সাথে ফোন কেটে দিলাম। সাব্বিরের কলার চেপে ধরে বললাম, চল। সাব্বির কলার ছাড়ানোর চেষ্টা করে বলল, এই ভাই, তোর সমস্যা কি? তখন থেকে তোর কাহিনী শুনছি, তুই কিন্তু অনেক খারাপ করছিস। আমি এক চুল না নড়ে বললাম, নিলয় যা করে তা ভেবেই করে, করার পর ভুল হলেও সেটা নিয়ে নিলয় কখনো দ্বিতীয়বার ভাবে না। সাব্বির দাঁতে দাঁত চেপে বলল, 1 মিনিট, তোকে এখানেই মেরে রেখে দেব, অপেক্ষা কর, রাহাত স্যার আসছে। আমি হো হো করে হেসে বললাম, তোদের রাহাত স্যার রাস্তাতেই কিডন্যাপ হয়ে যাবে। রেস্টুরেন্ট থেকে বেরোলাম। রাহাতের ওই লোকগুলোকে সাকিব ভাইয়ের ছেলেরা এসে তখনই তুলে নিয়ে গেল। কিছুক্ষণ পর রাহাত আসলো, গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের মধ্যে প্রবেশ করল। আমি খানিকটা দূরে দাঁড়িয়ে আছি। রাহাত কিছু সময় ফোনে কি যেন হাঁটরে আবার আমাদের বাড়ির দিকে গাড়ি ঘুরিয়ে চলে গেল। তখনই একদল পুলিশ এসে আমার সামনে দাঁড়ালো। অফিসার আমাকে স্যালিউট করে বলল, স্যার, এখানে সবকিছু ক্লিয়ার, পুরো এলাকার চারপাশে ফোর্স রেডি আছে, কেউ ভেতরে প্রবেশ করতে পারবে কিন্তু বাইরে বের হতে পারবে না এই এলাকা থেকে। আমি বাইক নিয়ে বাড়িতে ফিরে আসলাম। রাত তখন 12টা বেজে গেছে। আমি বাড়ির সামনে এসে দেখি অতিরিক্ত 2টো দামি গাড়ি দাঁড়িয়ে আছে বাড়ির সামনে। আমি শাওনকে বাইকটা দিয়ে জিজ্ঞেস করলাম, কারা এসেছে? শাওন বলল, জানি না রে, হয়তো রাহাতের কোনো বন্ধু হবে। ওরা আসতেই রাহাতসহ নেহাদের বাড়ির অনেকেই দেখলাম তাদের বাড়ির মধ্যে নিয়ে গেল। আমি গম্ভীর গলায় বললাম, ওকে, যা, বাসায় যা, বিয়ের জন্য রেডি হ, আর কালকেই বিয়ে হবে। বাড়ির ভিতরে প্রবেশ করলাম। রাহাতকে দেখলাম ওদের দুজন বন্ধুর সাথে সোফায় বসে আলাপ করছে। বিয়ের জন্য বন্ধু আসলে তো বেশ খোশমেজাজেই থাকার কথা, কিন্তু ওরা সবাই বেশ গম্ভীর হয়ে গল্প করছে। আমি সরাসরি ওদের সামনে গিয়ে বসলাম। ওরা অমনি চুপ হয়ে গেল। আমি হেসে বললাম, হেই রাহাত ব্রো, কি খবর? রাহাত বলল, এই তো ব্রো, তুমি এত রাতে বাইরে ছিলে? আমি বললাম, আসলে বলো না আর, একটু আগে দেখলাম কয়েকজন পুলিশ এসে সাদা রঙের একটা মাইক্রো গাড়ি থেকে 6 জন ছেলেকে ধরে নিয়ে গেল। রাহাত চমকে উঠে বলল, মানে কি বলছো এসব, সবটা বলো তো। আমি বললাম, আমার মাঝে মাঝে রাতে একটু বাইক চালানোর খুব শখ জাগে, ঢাকাতেও করি, তাই আজ বেরোলাম। একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়াতেই দেখি এক ব্যাগ সাদা কি যেন বলে, ওই যে নেশা করে। পাশের একটা ছেলে জিজ্ঞেস করলো, হিরোইন নাকি? আমি সাই দিয়ে বললাম, ওটাই, ওটা সহ বাকিদের ধরে নিয়ে গেল। সাথে ব্যাগ ছিল 3-4টে, মনে হয় অনেক মাল পেয়েছে। রাহাত চট করে জিজ্ঞেস করলো, কি, কোন থানার পুলিশ? আমি বললাম, জানি না ব্রো, এসব দেখতে দেখতে তাই একটু দেরি হয়ে গেল। তোমাদের সাথে তো পরিচয় হওয়াও হয়নি, এনারা কারা? পাশের একজন বলল, আমি মেজবা, আর ও রাকেশ। আমি বললাম, হ্যালো, আমি নিলয়, বেকার ইঞ্জিনিয়ার। আপনারা মনে হয় রাহাত ব্রোর সাথে ব্যবসা করেন, বাহ, ভালো লাগলো। মেজবার উত্তর দিল, আমি উঠতে উঠতে বললাম, আচ্ছা ভাই, আমার একটু মাইন্ড গেম খেলতে হবে, অবশ্য এখনই খেলে আসলাম। রাহাত অবাক হয়ে বলল, মানে? আমি হেসে বললাম, আরে নতুন বাইক স্ট্যান্ড, কল্পনাতেই খেলবো আবার গিয়ে। ওদেরকে রেখেই রুমে চলে আসি। দরজা হালকা ভেড়ানো ছিল। আমি ঠেলে ভেতরে প্রবেশ করতেই দেখি মাইশা বসে আছে, হাতে আমার পিস্তল। আমি দৌড়ে ওর হাত থেকে ওটা কেড়ে নিয়ে বললাম, এই, তুই এটা কোথায় পেলি? মাইশা উল্টো প্রশ্ন করল, তার আগে বল, পিস্তল কেন তোর কাছে, তুই কি মাস্তান? আমি হালকাভাবে বললাম, নিজের সিকিউরিটির জন্য। মাইশা সন্দেহ প্রকাশ করে বলল, মানে তুই সত্যি কোনো শহরের বড় মাস্তান, তাই না? এজন্যই কাউকে কিচ্ছু বলিস না তোর ব্যাপারে। আমি এড়াতে চাইলে বললাম, আরে এমন কিছু না, এটা খেলনা পিস্তল, দে জলদি। মাইশা কড়া গলায় বলল, নিলয়, মিথ্যে বলিস না, তুই কে আমাকে বল। আমি হেসে জিজ্ঞেস করলাম, তোর কি মনে হয় আমি মাস্তান হব? মাইশা গম্ভীর হয়ে বলল, তুই বড় কোনো মাস্তান। আমি হিহি করে হেসে বললাম, পিস্তল দে, ওটা এমনি সাথে রাখি, ওটাতে কোনো গুলি নেই। মাইশা বলল, তাই দে তাহলে, তোকে গুলি করি। আমি বললাম, নে কর। রিলোড দিয়ে পিস্তলটা মাইশার হাতে দিলাম। মাইশা আমার দিকে পিস্তল তাক করে ধরল। আমি ওর খুব কাছে গিয়ে দাঁড়ালাম। পিস্তলটিও মুঠো করে ধরে আছে। আমি ওর হাত ধরে টেনে এনে আমার বুকের বাম পাশে হাট সোজাসুজি নলটা টেনে নিলাম। মাইশার ডান হাতের একটা আঙুল ট্রিগারে রেখেই দিয়েছে। মাইশা একবার আমার দিকে তাকাচ্ছে আর একবার আমার বুকের দিকে। আমি বললাম, কি হলো, গুলি কর, দেখ মরি কিনা। মাইশা একদম চুপ হয়ে দাঁড়িয়ে রইল। আমার চোখের দিকে তাকালো। আমি কোনো পলক না ফেলে ওর চোখের দিকে চেয়ে রইলাম। টানা টানা ওর চোখের চারপাশে আমাকে না বলা কত শত কথা যেন জমে আছে তা আমি বোঝার চেষ্টা করলাম, কিন্তু ব্যর্থ হলাম।
মেয়েদের চোখের ভাষা পড়তে নেই, পড়তে গেলে হয় সর্বনাশ, না হয় হবে ভালোবাসার বিশ্বজয়। তবে সেগুলো মহাপুরুষের কাজ, আমি তো সাধারণ একজন। আমি আবার বললাম, এভাবে চুপ হয়ে দাঁড়িয়ে আছিস কেন? আমাকে গুলি কর, যদি মাস্তান হয় তবে আমাকে ভালোবাসবি না, তাই না? তাহলে বেঁচে থেকে কী লাভ, বরং মেরেই ফেল, ওপারে না হয় তোকে চেয়ে নেব, গুলি কর। মাইশা ট্রিগারে চাপ দিতে যাবে, ঠিক তখনই পিস্তলটা মেঝেতে ফেলে দিয়ে এক ঝটকায় আমাকে জড়িয়ে ধরে কেঁদে শুরু করলো। মাইশা কেঁদে উঠে বলল, নিলয়, তুই যেমনই হোস না কেন, আমি তোকে ভালোবাসি। আমি ভালোবাসার অত শত মানে জানি না, জানার দরকারও মনে করি না। আমি কেবল তোকে ভালোবাসতে চাই, আমার খুব কাছে তোকে চাই, আমার চারপাশে তোর অস্তিত্বের সম্প্রসারণ দেখতে চাই। আমাকে আগলে রাখার আমন্ত্রণে তোকে খুব করে কাছে চাই, আমার আর কিচ্ছু চাই না, শুধু তোকে চাই। আমি মুচকি হাসলাম, মেয়েটাকে আদরে আলতো করে জড়িয়ে ধরলাম। সাদা রঙের পাঞ্জাবি পরলাম, তার উপর কালো রঙের কোটি। ঘুম ভাঙার পর মাইশাকে আমার রুমে দেখিনি। কাল রাতে ব্যালকনিতে রাখা ইজি চেয়ারে এসে বসে কাটিয়ে দিয়েছি। ভোরের দিকে একটু ঘুম আসে। রুম থেকে বেরোবো সেই সময় মিউজিক বেজে ওঠে। জিসান বেশ খুশিতেই মিউজিক বাজাচ্ছে। মামি এসে দাঁড়ায় আমার সামনে। মামি চিন্তিত হয়ে বলল, নিলয়, বুঝলাম না, আজকে তোদের বিয়ে, তোরা নিজেদের মতো করে সাজছিস কেন? মাইশার সাথে কিন্তু রাহাতের বিয়ে হতে যাচ্ছে, আর নেহা ওদিকে রেডি। শুনলাম অরিন নাকি ঘুমের ওষুধ খেয়ে তোর জন্য সুইসাইড করতে যাচ্ছিল। একটা ছেলের কটা মেয়ে লাগে রে? হায় হায়, শেষমেশ আমার মেয়ে একটা হারামি মার্কা ছেলের প্রেমে পড়ল। আমি হেসে বললাম, আহ মামি, কী সব বলছো তুমি? নেহাকে বিয়ে করব না, আর অরিনকে বলেই দিয়েছিলাম তাকে ভালোবাসতে পারবো না। কি করে ওদেরকে গ্রহণ করি বলো? তোমার পিচ্চি মেয়েই তো আমাকে পাগল করে দিচ্ছে। মামি চোখ বড় বড় করে বলল, সেজন্যই বলি, মাইশা জানে রাহাতের সাথে বিয়ে হচ্ছে, তবুও সে হাসছে কেন? আমি দুষ্টুমি করে বললাম, সাজাও সাজাও, তোমার মেয়েকে সাজাও আর যৌতুক রেডি রেখো। মামি অবাক হয়ে বলল, কি? আমি বললাম, যৌতুক ছাড়া কিন্তু তোমার মেয়েকে ঘরে তুলব না। মামি মেয়েকে রেগে বলল, দাঁড়া, তোর বোঝাচ্ছি, যৌতুক নিবি না? মামির সাথে বকবক করে নিচে আসলাম। প্যান্ডেল সাজানো হয়ে গেছে, অনেক লোক বাড়িতে। আমি ভাইয়ের বাইক বের করতেই মামা আসলো পাশে। মামা জিজ্ঞেস করল, কি ব্যাপার, তুই এখন কোথায় যাচ্ছিস? এখনই কাজই চলে আসবে। আমি বললাম, একটু কাজ আছে। সেজ আম্মু টিপ্পনি কেটে বলল, এখন তোর কিসের কাজ, পালিয়ে যাচ্ছিস নাকি? আমি মুচকি হেসে বললাম, হি হি হি, চিন্তা করো না, ঠিক সময় মতো চলে আসব। বাইক স্টার্ট দিলাম। শাওনকে বলেছি কি হয় সবটা ভিডিও কলে জানাতে। শাওনের থেকে বিদায় নিয়ে চলে আসলাম। সাকিব ভাইয়ের এলাকায় আসলাম আমি। সাকিব ভাইয়ের লোকেরা রাহাতের লোকেদের আটকে রেখেছে। বড় একটা গোডাউন টাইপ ঘর। আমি যেতেই দরজা খুলে দিল একটা ছেলে। ঘরের মধ্যে প্রবেশ করলাম। সাদা রঙের বাল্বের নিচে কয়েকটা ছেলেকে শুয়ে থাকতে দেখি। বেশ ভালো মতোই পিটানো হয়েছে ওদের। আমি গিয়ে চেয়ারে বসলাম। ফোন বেজে উঠল, শাওনের ফোন। শাওন বলল, নিলয়, কাজী এসে গেছে, দেখ সবকিছু রেডি। আমার আর অনুর বিয়েটা আগে পড়িয়ে নেবে সবাই, তুই তাড়াতাড়ি আয়, মাইশা কিন্তু তোর কথা জানতে চাইছে। ভিডিও কলে সবকিছু দেখলাম, এখন অবধি সবকিছু ঠিকঠাক আছে। আমি একটা ছেলেকে ইশারা করলাম ঠান্ডা পানি ওদের গায়ে ঢেলে দিতে। কথা মতো কাজ করল। সাথে সাথেই ওই 7 জন ছেলে উঠে বসে আমার দিকে তাকায়। সাব্বির আকুতি জানিয়ে বলল, স্যার, আমাদের ছেড়ে দেন। আমি বললাম, হ্যাঁ দেব, কিন্তু আগে রাহাতের ব্যাপারে সব ইনফরমেশন দে আমার। সাব্বির বলল, স্যার, তেমন কিছুই জানি না। রাহাতের থেকে আমরা ড্রাগস নিয়ে বিভিন্ন এলাকায় পাঠাই। আমাদের দায়িত্ব ওনার কাছে আসা ড্রাগসগুলো নিয়ে নানা জায়গায় ছড়িয়ে দেওয়া, আর সেটা আমরা গত 2 বছর ধরে গোপনভাবে করে আসছি। প্রথমবার আপনার কাছে ধরা পড়েছি। কিছু সময় পর শাওন আবার কল করে। শাওন তাড়িঘড়ি করে বলল, নিলয়, আমাদের বিয়ের কাজ শেষ, এবার মাইশা আর রাহাতের বিয়ে হতে যাচ্ছে, দেখো ভালো করে। মাইশা কাঁদছে, তুই কোথায়, আসবি নাকি? শাওনের কলে সবকিছু দেখলাম আমি। রাহাত স্বাভাবিকভাবেই বসে আছে মাইশার পাশে, ওর 2 বন্ধুও বসে আছে স্বাভাবিক হয়ে। আমি ঠান্ডা গলায় বললাম, বিয়ে হবে না। শাওন ব্যাকুল হয়ে জিজ্ঞেস করল, কে আটকাবে? তুই তুই কোথায়? আমি বললাম, না, মাইশা নিজেই আটকাবে। এখনই সে বলবে, আমি রাহাতকে বিয়ে করব না, আমি নিলয়কেই ভালোবাসি। কথাটা শেষ হতেই ফোন থেকে শুনতে পেলাম মাইশার বিকট চিৎকার, আমি নিলয়কে ভালোবাসি, রাহাতকে বিয়ে করব না। ফোন কেটে গেল। আমি সাকিব ভাইয়ের লোকদের বললাম ওদেরকে সাথে নিয়ে আসতে। উপরে ফোন করলাম। পুরো জেলার যতগুলো থানা আছে সব জায়গা থেকে থানার বড় অফিসারদের আমার বাড়ির সামনে আসতে বললাম। গোডাউন থেকে বেরোলাম। সাদা কালো রঙের অনেকগুলো গাড়ি পরপর আমার দিকে আসতে লাগলো। গাড়িগুলো আমার সামনে এসে থামে। সিকিউরিটি পুলিশের একদল সদস্য এসে স্যালুট করে। গাড়ির ড্রাইভার এসে দরজা খুলে দেয়। আমি সাকিবের লোকদের ইশারা করলাম আমার বাইকটা যেন ঠিকমতো পৌঁছে দেয়। গাড়িতে বসতেই অনেকগুলো গাড়ি বহর নিয়ে আমার বাড়ির দিকে রওনা হলাম। গাড়ি থামিয়ে বাড়িতে পা রাখতেই দেখি পুরো বাড়িটাই এক থমথমে পরিবেশে রূপ নিয়েছে। আমি সবার দিকে তাকালাম, সবাই আমার দিকে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। নেহার দিকে তাকাতেই সে তীব্র কণ্ঠে বলে উঠল, কখনো ভাবতেই পারিনি তুমি এমনটা করবে।
নাদিয়া ভাবি বললেন, কাজটা ঠিক করলে না নিলয়। রাজ ভাইয়ার আগে বললেন, তোকে নিয়ে অনেক কিছুই ভেবেছিলাম, কিন্তু তোর মতো একটা খারাপ ছেলের জন্যই সব শেষ হলো। মামা বললেন, কেন এত বড় ক্ষতি করলি তুই? একবারও কি তোর বুক কাঁপেনি? নিজের ঘরেই এভাবে আগুন জ্বালিয়ে দিলি। আমি ধীর কণ্ঠে কিছু বলতে গেলাম, আমি পুরো কথা শেষ করতে পারলাম না। আব্বু সামনে এসে বেশ জোরেই আমার গালে চড় বসিয়ে দিল। তারপর রেগে চিৎকার করে বললেন, বেয়াদব ছেলে, মান সম্মান রাখার মতো কোনো কাজ তুই করেছিস? ছি, আমি ভাবতেই পারছি না তুই এমন করবি। আমি চুপচাপ সব সহ্য করে নিলাম। বড় আব্বু এসে সবার সামনে আমাকে গালি দিয়ে চড় মারল। খেয়াল করলাম আমার গাল কেটে রক্ত পড়ছে। কেউ কোনো প্রতিবাদ করল না। আমি তাকিয়ে সেখানে মাইশাকে খোঁজার চেষ্টা করলাম, কোথাও নেই ও। আমি অসহায় কণ্ঠে জিজ্ঞেস করলাম, কি করেছি আমি? আলিম আঙ্কেল বললেন, এখনও জিজ্ঞেস করছো কি করেছ? বাহ, সব জেনেও আমাদের এত বড় অপমান করতে পারলে। মাইশা কবুল বলার আগে সবার সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলল, নিলয়কে আমি ভালোবাসি, নিলয় আমাকেও ভালোবাসে। আমরা দুজন অন্য কাউকে বিয়ে করতে পারবো না, আমি নিলয়কেই বিয়ে করব। তোমাকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু আমি কিছুই বলতে পারছি না। অপরাধীর মতো নিচের দিকে তাকিয়ে অস্ফুটে বললাম, মাইশা কোথায়? ঠিক তখনই পেছন থেকে রাহাত বলে উঠল, কিসের মাইশা? মাইশা আমার, আর মাইশাকে আমি আমার করেই নেব। রাহাতের কথা শুনে ওর দিকে তাকালাম, ধীর পায়ে এগিয়ে গেলাম ওর দিকে। আমি শান্ত কণ্ঠে বললাম, কি যেন বলছিলি? শুনতে পাইনি, আবার বল। রাহাত মেজাজ দেখিয়ে বলল, আমাকে তুই করে বলছিস? তবে আবার শোন, মাইশা আমার, আর ওকে আমি আমার করেই নেব। আমি ফিক করে হেসে উঠে মামির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলাম, হি হি, মামি, মাইশা কোথায়? আব্বু ধমকে উঠে বললেন, কেন, ওকে কি দরকার? আমার সাথে কথা বল। আমি আবার ব্যগ্র হয়ে বললাম, মাইশা। ঠিক তখনই অনুভব করলাম পেছন থেকে কেউ যেন আমার পিঠে বেশ জোরেই আঘাত করল। ব্যথায় কুকড়িয়ে উঠে ঘুরে তাকালাম, রাহাত দাঁড়িয়ে আছে, ওর হাতে শক্ত কাঠের একটা ভাঙা টুকরো। অবাক হলাম, আমার নিজের পরিবারের কেউ এই আক্রমণের প্রতিবাদ করল না। আমি আবার জিজ্ঞেস করলাম, মাইশা কোথায়? ছোট আব্বু বললেন, নিলয় ওকে আটকে রেখেছে বাড়ির ভেতরে। আমি জিজ্ঞেস করলাম, কে আটকে রেখেছে? রাহাত বলল, আমি আটকে রেখেছি, কারণ মাইশাকে আমি আমার করেই নেব। রাহাতের দিকে না তাকিয়ে আমি সোজা মাইশার ঘরের দিকে এগোতে লাগলাম। রাহাত দৌড়ে আমার সামনে এসে দাঁড়ায়। ওর হাতে থাকা কাঠি দিয়ে আমাকে আবার মারতে যাবে, ঠিক তখনই একদল পুলিশ বাড়ির ভেতরে প্রবেশ করে। রাহাত থমকে যায়। পুলিশ অফিসার এসে আমাকে স্যালুট দিয়ে বললেন, স্যার, পুরো বাড়ির চারপাশে ফোর্স কভার করা আছে, বলুন কি করব। আমি ঠান্ডা গলায় নির্দেশ দিলাম, রাহাতের লোকেদের আগে নিয়ে যান, রাহাত এখানেই থাকুক। রাহাত আতকে উঠে বলল, মানে কি বলছিস তুই? আলিম আঙ্কেল অবাক হয়ে বললেন, নিলয়, তুমি এসব কি করছো? আমি সবাইকে উদ্দেশ্য করে বললাম, ভালো কিছুই করছি আঙ্কেল। আপনাদের এই রাহাত একজন ড্রাগ ব্যবসায়ী। পুরো দেশে যত ড্রাগের সিন্ডিকেট আছে তাদের সবাইকে লিড করে আপনাদের এই গুণধর রাহাত। আলিম আঙ্কেল তুতলে তুতলে বললেন, মানে কি বলছো এসব? মানছি তুমি মাইশাকে চাও, তাই বলে এভাবে বানিয়ে মিথ্যে বলছো? আব্বুর আগে বললেন, নিলয়, তুই এখনই ঘর থেকে বের হ, তোর সাথে নেহার বিয়ে দেব না, আর মাইশার সাথে রাহাতেরই। আমি আব্বুর মুখের উপর শক্ত গলায় বললাম, সেটা কখনো সম্ভব নয় আব্বু। আমি বেঁচে থাকতে কোনো ড্রাগ ডিলারের হাতে মাইশাকে তুলে দেওয়া হবে না। মামা অবাক হয়ে বললেন, কি বলছিস এসব? আমি পুলিশ অফিসারকে ইশারা করলাম রাহাতের ওই লোকগুলোকে সামনে নিয়ে আসতে। গোডাউন থেকে তুলে আনা সেই 7 জনকে সামনে আনা হয়। বাড়ির সবাই অবাক চোখে তাকিয়ে রইল। ওই 7 জন ড্রাগ ডিলার রাহাতের সব অপকর্মের কথা বলতে শুরু করে। আমি কোনো দিকে না তাকিয়ে মাইশার ঘরে আসলাম। ঘরে ঢুকতেই বুকের ভেতরটা কেঁপে উঠল। মেঝেতে পড়ে আছে ও, ঠোঁটের কোনায় বেশ খানিকটা কেটে রক্ত জমে গেছে, গায়ে বিয়ের শাড়ি। আমি দৌড়ে এসে ডাকতে লাগলাম, মাইশা, মাইশা, এই মাইশা, মাইশা শুনতে পাচ্ছিস? কয়েকবার ঝাঁকালাম, কিন্তু ওর কোনো সাড়া শব্দ নেই। ওকে সোজা করে কোলে নিতেই দেখি ওর হাতের মুঠোয় একটা ছোট বিষের শিশি। সাথে সাথে হাত ধরে পালস চেক করে অনুভব করলাম এখনও বেঁচে আছে। আমি আর্তনাদ করে চিৎকার করে উঠলাম, মাইশা! আমার চিৎকার শুনে বাইরে থেকে অনেকেই দৌড়ে আসলো। আমি আর এক মুহূর্ত দেরি না করে মাইশাকে কোলে তুলে নিলাম। ওর মুখ দিয়ে তখন বিষের ফেনা গড়িয়ে পড়ছে। কোলে নিয়ে এক ছুটে বাইরে আসলাম। গাড়ির ড্রাইভারকে চিৎকার করে বললাম, গাড়ি স্টার্ট দাও, এখনই হাসপাতালে চলো। গাড়িতে উঠে মাইশাকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে বারবার কাঁদতে কাঁদতে বলতে লাগলাম, কেন এটা করলি তুই? তোর কিচ্ছু হবে না মাইশা, আমি আছি তো, কেন করলি এমন? কিছু সময় পর হসপিটালে আসি, কিন্তু ডক্টররা কেউ বিষ পান করা রোগী দেখতে চাইছে না। মাথাটা একদম গরম হয়ে যায়। পকেট থেকে পিস্তল বের করে একজন ডক্টরের দিকে তাক করে ধরতেই ভিড় ঠেলে একজন এসে বলল, আমি চেষ্টা করে দেখি। রাগ করবেন না স্যার, বিষ খাওয়া রোগী খুবই রিস্কি থাকে স্যার। ঘুরে তাকালাম, নেহাকে দেখলাম কথাটা বলতে। আমি দৌড়ে গিয়ে ওর পায়ের কাছে হাঁটু মুড়ে বসলাম। মাথা নিচু করে আকুল হয়ে বললাম, প্লিজ তুমি মাইশাকে বাঁচিয়ে দাও, প্রয়োজনে তুমি যা বলবে আমি তাই করব।
নেহা রহস্যময় হেসে বলল, সত্যি করবে? আমি হাত জোর করে বললাম, প্লিজ তুমি মাইশাকে একবার বাঁচিয়ে দাও। নেহা গম্ভীর হয়ে নির্দেশ দিল, ওকে মিস্টার রহস্যময় নিলয়, ডক্টরস মাইশাকে এখনই নিয়ে আসুন আমার সাথে। বাই দ্য ওয়ে, আমি একজন ডক্টর, এই যে আমার কার্ড, আসুন এখন। বিকেল হয়েছে, নেহা মাইশার কেবিন থেকে বেরোলো। আমি দ্রুত এগিয়ে গেলাম। নেহার দিকে তাকাতেই নেহা শান্ত গলায় বলল, চিন্তার কিছু নেই, ভালোভাবেই ওয়াশ করানো হয়েছে, সে এখন সুস্থ, তোমাকে খুঁজছে। আমি আর এক মুহূর্তও দাঁড়ালাম না, দৌড়ে মাইশার কাছে গেলাম। ও কোনো মতে বেডে হেলান দিয়ে শুয়ে আছে। আমি ওর সামনে গিয়ে দাঁড়ালাম। ও আমার দিকে তাকিয়ে আমার কাছে আসার চেষ্টা করতেই আমি ইশারায় না করে দিলাম। ঠিক তখনই বাড়ির সবাই কেবিনের ভেতরে প্রবেশ করল। পুরো রুমটা যেন তখন মানুষে ভর্তি। আমি মাইশার কাছে এগিয়ে গেলাম। ও সবার দিকে একবার তাকিয়ে আস্তে করে আমার হাতটা ধরে। আমি হাতটা আলতো করে ছাড়িয়ে নিয়ে পাশে থাকা একটা টুলের ওপর বসলাম। মাথা নিচু করে কিছু সময় নিচের দিকে তাকিয়ে থেকে কঠিন ও গম্ভীর কণ্ঠে বললাম, আমি এই দেশের রাষ্ট্রপতি, বাংলাদেশের আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগের সকল আনুষ্ঠানিক প্রধান এবং বাংলাদেশ সামরিক বাহিনীর কমান্ডার ইন চিফ। অবাক হচ্ছ সবাই? অবাক হওয়ারই কথা, কারণ আমি কখনো মিডিয়ার সামনে আসিনি। গোপনে বসেই সব কাজ করেছি। আমার জায়গাতে আমার অ্যাসিস্ট্যান্ট আসে মিডিয়ার সামনে, আমার একটা ফোন কলেই সব কিছু হয়ে যায়। দেশের প্রতি দায়িত্ব পালন করতে আমি সবার আড়ালে থেকেই কাজ করেছি। কেন সবার সামনে আসিনি জানো? তোমাদের মতো পরিবারের জন্য, যেখানে পরিবার মানে একসাথে হাসি খুশিভাবে নিজের ইচ্ছেকে সামনে রেখে বেড়ে ওঠা। আমি অন্তত তাই জানতাম। কিন্তু তোমাদের কাছে পরিবার মানে একদম আলাদা এক সংজ্ঞা। যেখানে একটা সন্তান কমার্স বা আর্টস নিয়ে পড়তে চাইলে তোমরা পিটিয়ে তাকে সায়েন্স পড়িয়েছ। তোমাদের কাছে পরিবার মানে আমি ডক্টর হব না কথাটা শোনার পরেই পিটিয়ে সেই ডক্টর হওয়ার জন্যই জোর করা। তোমাদের কাছে পরিবার মানে নিজেদের সন্তানদের ইচ্ছে, ভালো লাগা, ভালোবাসা কোনটা দরকার এসবের কোনো মূল্য নেই। নিজেদের অপূর্ণ ইচ্ছেটাকেই তোমরা সব সময় বড় করে দেখিয়ে এসেছ। আমি একটু থেমে সবার দিকে তাকিয়ে আবার বললাম, কিন্তু কেন? একটা সন্তানের যতটুকু শাসনের দরকার হয় ততটুকু করলে সে বাধ্য হবে। সন্তানের বাধ্যতার জন্য অতটাও শাসন করতে নেই যে সে বেয়ারা হয়ে যায়। তোমরা সবসময় পরিবারের সন্তানের চোখে তোমাদের প্রতি ভয় দেখতে চেয়েছ। হ্যাঁ, ভয়। তোমাদেরকে যতটা না সম্মান করি তার থেকে আমরা বেশি ভয় পাই। পরিবারের মাঝে ভয়ের সম্পর্কের চেয়ে শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসার সম্পর্কটাই বড় কথা। আমি সবার চোখের দিকে তাকিয়ে একাকে বলতে লাগলাম, সিদ্রা তাপুর ইচ্ছে ছিল ডান্সার হবে। তোমরা তোমাদের ইচ্ছেটাকে প্রাধান্য দিয়েছিলে, কিন্তু কখনো দেখোনি উনার ট্যালেন্ট। জিসানের ইচ্ছে একজন মিউজিশিয়ান হবে। তোমরা দেখোনি ওর ট্যালেন্ট, ও যে কোনো গান ডিজে বানাতে পারে। নাজিয়া খারাপ রেজাল্ট করে সারা রাত কেঁদেছিল। জানতে চাওনি সে কেন খারাপ রেজাল্ট করল। একবারও বোঝাওনি যে মন খারাপ করিস না, পরের বার অনেক ভালো হবে, আমরা আছি তো তোর সাথে। রাজ ভাইয়ার ইচ্ছে ছিল একজন বড় ব্যবসায়ী হবে, কিন্তু তাকে তোমরা কর্পোরেট অফিসার বানালে। তোমরা পরিবার হয়ে ভালোবাসাই শেখাতে পারোনি আমাকে। মাইশা খারাপ রেজাল্টের জন্য বাড়ি থেকে পালিয়ে চলে যায় একবার। ভয়ে বাড়িতে আসতেই চাইছিল না। কেন আসতে চাইনি নিশ্চয় বুঝতে পারছো। পরিবার কাকে বলে শেখাও আমাকে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম, জানি রাগ হচ্ছে, তোমাদের থেকে ছোট হয়ে অনেক কিছুই বলছি বলে, কিন্তু আজকে আমাকে বলতেই হবে। আমি হয়তো আর এখানে থাকব না, চলে যাব। আর মাইশাকে নিয়েই যাব। পৃথিবীর কোনো শক্তি, এমনকি এই নিলয়ও নিজেকে আটকাতে পারবে না। কঠিন চোখে সবার দিকে তাকিয়ে আবার বললাম, তোমাদের কাছে ভালোবাসা, ভালো লাগা আর ইচ্ছের কোনো মূল্য নেই। মা বাবা হয়ে থাকে সন্তানের প্রতি উদার। একটা সন্তানের শেষ ঠাঁই কোথায় জানো? নিজের পরিবারের কাছে। কোনো বাবা গরিব রিক্সাচালক হলেও একজন সন্তানের কাছে সেই বাবা ওর মনের রাজ্যের রাজা, আর সন্তান সেই বাবার রাজকুমারী বা রাজকুমারী হয়। আমি নেহার দিকে এক নজর তাকিয়ে বললাম, আমি নেহাকে ভালোবাসতাম। হ্যাঁ, ভালোবাসতাম, সেটা বহু বছর আগে। তোমাদের কাছে ভালোবাসার মানে কেমন তা আমি জেনে গেছি, কিন্তু আমার কাছে ভালোবাসার মানে একদম আলাদা। একসাথে দুজন বাঁচার প্রবল ইচ্ছেতে সামনে যা কিছু হোক না কেন কখনো কাউকে ছেড়ে না যাওয়া। অনেক ছেলেমেয়ে আছে রিলেশন করে ভাবতে থাকে, যদি শেষমেশ বিয়ে না হয় বা দুজন এক না হতে পারি,
আসলে সেটা ভালোবাসার কোনো পন্থা না, ইনডাইরেক্টলি সেটা ভালোবাসার নামে বিশাল এক ডিল। ভালোবাসায় পূর্ণতায় সুখ হলেও ত্যাগেও এক অদ্ভুত সুখ আছে। আমি আরও বললাম, ভালোবাসা কোনো ভবিষ্যৎ ভাবনায় আটকে থাকে না। ভালোবাসা কেবল হঠাৎ সময়ের মাঝে পড়ে একে অপরের মনে দুজনার প্রতি গভীর আকর্ষণ তৈরি করে। নেহা আমাকে তার স্বার্থের জন্য ছেড়ে চলে গেছিল। সবাই এখন দেখছে নেহা আমাকে ভালোবাসে, বিয়ে করতে চায়, তাই আগে যা হয়েছে আমাকে নাকি ভুলে যেতে হবে। কেউ জানতে চাওনি সে চলে যাওয়ার সময় আমাকে কি বলেছিল। থাক সেসব। আমি যদি নেহাকে বিয়ে না করি, এতে যদি সবার কাছে অপরাধী হই, তো মেনে নিলাম আমি অপরাধ করেছি। কিন্তু আমি মাইশাকে ভালোবাসি, আর তাকেই আমি আমার বউ করব। এখন ভাবছ রাহাতকে কেন ধরলাম? রাহাত ইঞ্জিনিয়ার হলেও ও মূলত ছিল একজন নিম্নবিত্ত পরিবারের সন্তান। ওর মা বাবার ইচ্ছে ছিল ছেলে একদিন বড় হবে, এজন্য ওর মামা মানে নেহার আব্বুদের থেকেও টাকা নিত, আর সেই টাকা দিয়ে নেশাজাতীয় দ্রব্য কিনে বেচত আর খেত। সেখান থেকেই ওর বড় হয়ে ওঠার ভুল ইচ্ছেটা বাড়তে থাকে। একসময় সে বড় হয়, বিশাল ইঞ্জিনিয়ারও হয়, পাশাপাশি অনেকগুলো অফিসের মালিকও হয়ে যায়ও। কিন্তু কেউ জানতে চাওনি হঠাৎ করে তার এত উত্থান কিভাবে। সে ছিল একজন ড্রাগ ব্যবসায়ী, আর যা কিছু করেছে সে এই ড্রাগের মাধ্যমেই করেছে। আন্ডারওয়ার্ল্ডে সে একজন প্রথম ও প্রধান ড্রাগ এবং অস্ত্র ব্যবসায়ী। সে এতটাই বড় মাপের লোক ছিল যে আমাকেই সবকিছু সামলাতে হয়েছে। এখন আর কোনো গোপনীয়তা নেই আমার। আমি এখন সবার সামনে নিজেকে প্রকাশ করেছি। সবাই চিনবে আমাকে। তবুও তোমরা, হ্যাঁ তোমাদের এই পরিবারের লোকেরা চিনবে না। মাইশাকে নিয়ে পালাতে পারতাম আমি, কিন্তু কি হতো? সমাজে কি কথা হতো? নিজের মামাতো বোনকে নিয়ে পালিয়েছে নিলয়। পরিবারের সম্মানটা এক নিমিষেই নষ্ট হয়ে যেত। সেটা তো করিনি আমি। মজার ব্যাপার কি জানো? ছোট আব্বু, আম্মু, শাওন আর মামি সবকিছুই জানত। তারা আমাকে বুঝলেও তোমরা কখনো বুঝোনি। ভালো থেকো সবাই। আর আবারও বলছি, আমি মাইশাকে চাই। কেউ বাধা দিলে, নেহা বলো তুমি কি চাও? তুমি যা চাইবে তা আজকে পাবে আমার থেকে। শেষ কথাটা নেহার দিকে তাকিয়ে বললাম। সবাই নেহার দিকে তাকিয়ে আছে। নেহা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, যদি তোমাকে চাই? আমি মুচকি হেসে উত্তর দিলাম, হি হি হি। নেহা একটু বিষাদে সুরে বলল, ভয় নেই নিলয়, আমি তোমাকে চাইব না, আর না কোনোদিন তোমার সামনে আসব। আমি বুঝিনি আমার প্রতি তোমার এতটা জেদ, এতটা অভিমান জমা ছিল। সত্যিই আফসোস হচ্ছে, তোমার এতটা কাছে থেকেও তোমাকে চিনতে পারিনি। আমি বুঝিনি আমাকে এতটা ভালোবাসতে। আমি বোকার মতো তোমার থেকে চলে এসেছিলাম। ভেবেছিলাম হয়তো আমি পড়ালেখায় ব্যস্ত থাকব আর তুমি আমাকে জ্বালাবে, তখন নিজের ইচ্ছে আর স্বপ্নটা পূরণ করতে পারবো না। সত্যি নিজের স্বার্থ পূরণে তোমাকে নিজেই হারিয়েছি। আমাকে মাফ করে দাও নিলয়। একটাই জিনিস চাই, মাইশাকে নিয়ে ভালো থেকো। নেহা কথাটা বলে রুম থেকে বেরিয়ে যায়, সাথে নেহাদের পরিবারের লোকেরাও চলে যায়। আমি বসা থেকে উঠে দাঁড়ালাম, মাইশার হাত ধরলাম। ওর দিকে তাকিয়ে আমি জিজ্ঞেস করলাম, যাবি আমার সাথে, নাকি ওনাদের মতো তুইও ভুল বুঝে আমাকে ছেড়ে যাবি? মাইশা আকুল হয়ে বলল, তোমার সাথে সবসময় থাকতে চাই, না হলে নিজের সবকিছু যে বৃথা। তুমি কি রাখবে আমাকে? আমি মৃদু হেসে বললাম, চল। মাইশাকে কোলে তুলে নিতে যাব, ঠিক তখনই পেছনে কাঁধে কারোর হাতের স্পর্শ অনুভব করলাম। ঘুরে তাকিয়ে দেখি আব্বু দাঁড়িয়ে আছেন, ওনার চোখে পানি। আমিও কাঁদছিলাম, কিন্তু সেটা ঠিক কখন শুরু হয়েছে বুঝতে পারিনি। আমি মাথা নিচু করে নিলাম। আব্বু ভেজা গলায় বললেন, আমাদের মাফ করে দে নিলয়, আমরা আসলেই স্বার্থপর। নিজেদের ইচ্ছে আর পরিবারের সম্মানের জন্য আমরা সন্তানের প্রতি অন্যায় করেছি। কিন্তু কোনো পরিবার চায় না তার সন্তান নষ্ট হোক, চায় না সন্তান কষ্ট পাক। এই জন্যই একজন পিতা সবকিছু দিয়ে সন্তানকে সুখে রাখার চেষ্টা করে। বুঝিনি রে, আমাদের চেষ্টাতে তোদের ইচ্ছেগুলো এভাবে নষ্ট হবে। ছোট আব্বু পাশ দিয়ে বুঝিয়ে বললেন, তোমাদের ইচ্ছেগুলো কখনো নষ্ট হবে না যদি আদর করে ভালোবেসে প্রতিটা সন্তানকে বোঝাও। শাসন যতটা দরকার ততটা করা উচিত, আবার আদর ভালোবাসাও যতটা দরকার ততটাই করা উচিত। বড় আব্বু অনুশোচনার সুরে বললেন, ঠিক বলেছিস রে, আমরা না তোকে বুঝেছি আর না পরিবারের অন্যদের ভালো লাগাগুলো খুঁজেছি। সেজো আব্বুও বললেন, মাফ করে দে নিলয়, আমরা এখন সবটাই বুঝেছি। পরিবেশটা হালকা করার জন্য আমি চাঙ্গা হয়ে বললাম, এসব কি বলো তোমরা? পরিবার মানেই তো রাগ, দুঃখ, সুখ সব মিলিয়ে একটা ভালোবাসার স্থান। এখানে ভুল করলে বোঝাতে হবে, শুধরে দিতে হবে। তোমরা ভালোবেসে এখন যেমন কথাটা বলছো, খুশিতে আমরা নাচতে ইচ্ছে করছে। চলো না আমরা একটা ব্রেক ডান্স দিই। দাদি টিপ্পনি কেটে বললেন, ফাজিল ছেলে, সবসময় তোর ফাজলামো করতে হয় তাই না?
আব্বু হেসে উঠে বললেন, চিন্তা করিস না, মাইশা তোর সাথেই যাবে, তবে বিয়েটা হবে এই বাড়িতেই, তুই আরও কয়েকদিন ছুটি নিয়ে নে। আমি হেসে উত্তর দিলাম, ঠিক আছে। ফোন বের করে আরিয়ান স্যারকে ফোন করলাম, সব কিছু বললাম। উনি রাহাতকে ধরিয়ে দেওয়ার খুশিতে হেসে ফোন কেটে দিলেন। মামা মাইশার পাশে থাকার জন্য বলে গেলেন। বাড়ির সবাই আমার আর মাইশার বিয়ের প্রস্তুতি নিতে চলে গেল। আমি মাইশার হাত ধরে বসলাম, সে মুচকি হাসছে। সে নিজেই আমার হাত ছাড়িয়ে নিয়ে আরও শক্ত করে আঁকড়ে ধরল। আমি মৃদু ধমকে সুরে বললাম, তুই এসব করেছিস কেন? যদি তুই চলে যেতিস আমাকে ছেড়ে, আমার কথা একবারও ভাবিসনি কেন? মাইশা অভিমানের সুরে বলল, আগে তুমি করে বলো, তারপর বলছি। আমি মুখ বদলে বললাম, ধুর, এখন তুমি আসছে না। মাইশা ব্যাংক কেটে বলল, তাহলে যাও, কথা নেই। আমি ফাজলামো করে বললাম, তাহলে বকবক করছিস কেন? কথা দিয়ে কি করব? মাইশা রেগে গিয়ে বলল, চুপ থাকো তো। আমি টিপ্পনি কেটে বললাম, তুই বেশি কথা বলিস। মাইশা চোখ বড় বড় করে বলল, আমি বলি নাকি তুমি বলো? আমি তর্কে জিতে গিয়ে বললাম, তুমি বেশি, আমি অল্প। তুমি তো মশার মতো খালি গান গেয়ে বেড়াও। মাইশা হাত উঁচিয়ে বলল, একদম মশা বলবা না, তুমি নিজে যে তেলাপোকার ডিম সেটা জানো? আমি হেসে উত্তর দিলাম, না জানি না, তুই মশা না হলে 5 টাকার পয়সা। মাইশা ব্যাংক কেটে বলল, তেলাপোকার বাচ্চা। আমি পাল্টা বললাম, মশা। মাইশা রেগে গিয়ে বলল, হুট। আমি ধমকে বললাম, হাট। মাইশা চিল্লে বলল, চুপ। আমিও সাথে সাথে বললাম, তুই চুপ। মাইশা আক্ষেপ করে বলল, ওহ, তোকে কি দেখে ভালোবাসলাম আমি। আমিও হেসে বললাম, তোর মতো ঝগড়াটে মেয়েকে আমি কেন ভালোবাসলাম? মাইশা চোখ রাঙিয়ে বলল, আমি ঝগড়া করি? নিজে তো মেয়েদের মতো ঝগড়া করিস। আমি হেসে বললাম, তার মানে স্বীকার করছিস তুই ঝগড়াটে? মাইশা গাল ফুলিয়ে বলল, নইলিন্নার বাচ্চা। আমি কায়দা করে বললাম, আমার বাপের নাম নইলিন্না না, মশা, ডেঙ্গু মশা। মাইশা ব্যাংক কেটে বলল, নইলিন্না তেলাপোকা। ঠিক তখনই জিসান দরজায় এসে বিরক্তি নিয়ে বলল, ওহ, তোমরা একটু থামবে? কখন থেকে দরজায় দাঁড়িয়ে দেখছি তোমরা ঝগড়া করছো, অসহ্য। আমার মনে হয় বাসর ঘরে বসেও তোমরা ঝগড়া করবে। একজন বলবে আসতে দেরি করলে কেন, আরেকজন বলবে তোর কি, কেন, কিভাবে, এমনকি রান্না করতে গিয়েও ঝগড়া করবে। থামো না বাপ তোমরা, বিরক্তিকর। জিসানের কথা শুনে আমরা দুজনেই চুপ হয়ে গেলাম। আমরা দুজনেই ওর দিকে অবাক হয়ে তাকিয়ে আছি। জিসান কিছুক্ষণ রাগী দৃষ্টিতে চেয়ে রইল। ওর এরকম সিরিয়াস ভঙ্গিতে তাকিয়ে দেখে আমরা দুজনেই হাহা করে উঠলাম। জিসান আরও রেগে গিয়ে বলল, ভাইয়া, তুমি 1 নম্বরের ফাজিল। কি হতো সবার সামনে আমার আর নিধিকার বাবারটা একটু বলতে বলতে আমাদের জিসান নিধিতাকে ভালোবাসে, দুজনকে আদর করে পড়িয়ে বড় করে ঠিক সময় বিয়ে দেওয়ার ব্যবস্থা করে রাখতে। তা না কী সব বললে তুমি, ধুর, ভালো লাগে না। আমি আর মাইশা দুজনেই জিসানের দিকে হা করে তাকিয়ে রইলাম। বলে কি এই ছেলেটা? আমি ওর কান টেনে ধরে বললাম, গাধা, তোদের ভালোবাসা যে ওই বিয়ে অবধি থাকবে তার কোনো গ্যারেন্টি আছে? মানুষ যত বড় হয় তার মধ্যে শারীরিক পরিবর্তনের পাশাপাশি ইচ্ছে, ভালো লাগা, এমনকি ভালোবাসাও পরিবর্তন হয়। আমরা প্রতিটা রিলেশনে কি ভুল করি জানিস? আমরা ভাবি যে তাকে পেয়েই গেছি, এখন আর তেমন ভালোবাসা দেখিয়ে কি হবে? ভুল তো এখানেই। কোনো সম্পর্ক হওয়ার পর দুজনের মধ্যে যে কোনো একজন সবসময় অপরজনকে যত খুশি ইমপ্রেস করার চেষ্টা করবি প্রতিদিন। দেখবি ওই ভালোবাসার সম্পর্ক কখনো হারাবে না, আর হারালেও তোমার কাছে ফিরে আসতে চাইবে, এবং সেই অপরজন তোকে অন্যদের মাঝেও গুলিয়ে ফেলবে। ভাববে তুমি এমন ছিলে, ওর জন্য এটা ওটা করতিস। এভাবে দুজন প্রেম কর। যদি সেই অবধি তোরা একসাথে থাকিস, তবে আমি নিজেই বিয়ে দেব তোদের। যা, ভাগ এখন। জিসান কান ছাড়ানোর চেষ্টা করে কান্নাকাটি সুরে বলল, ওহ, কান তো ছাড়বা নাকি? যাচ্ছি, তোমরা প্রেম করো, বুঝবা কি সিঙ্গেলদের কষ্ট। খালি মেয়ে পটাতে পারো বলে বেঁচে গেলে, আর আমাদের মতো সিঙ্গেলদের যে কত কষ্ট তা কোলবালিশই জানে। আমি চটে গিয়ে বললাম, তবে রে? জিসান এক ছুটে দৌড়ে চলে গেল। আমরা দুজনে হাসতে লাগলাম, যদিও মাইশা শিরোরের ব্যথায় তেমন জোরে কথা বলতে পারছে না। আমি আরও একটু ওর কাছে সরে আসলাম। মাইশা হঠাৎ প্রশ্ন করে বসল, তুমি আমাকে এখনও ঠিক করে প্রপোজ করেছ? আমি অবাক হয়ে বললাম, করিনি। মাইশা গাল ফুলিয়ে বলল, না। আমি বললাম, সবার সামনে তোকে ভালোবাসলাম বললাম, এটা কি ছিল? মাইশা জেদ ধরে বলল, তুমি প্রপোজ করবা কিনা বলো। আমি পাল্টা জিজ্ঞেস করলাম, তুই করেছিস? মাইশা ঢং করে বলল, আগে ছেলেরা প্রপোজ করে। আমি ভাব নিয়ে বললাম, আমি পারবো না। মাইশা চোখ বড় বড় করে ধমকালো, নইলিন্না, প্রপোজ করবা কিনা? আমি হেসে ফেলে আত্মসমর্পণ করলাম, আচ্ছা করছি। তুমি আমার রাক্ষসী হবা, আমি হব তোমার রাক্ষস। দুজনে মিলে শুধুই ভালোবাসা থাকবো। মাইশা খিলখিল করে হেসে উঠে বলল, হি হি হি, এটা কি প্রপোজ? আমি হেসে বললাম,
ইউনিক প্রপোজ, তুই কর এবার। মাইশা মিষ্টি করে হেসে আমার চোখে চোখ রেখে বলল, তুমি কি আমার বাবুর বাপ হবা, আমি তোমার বাবুর মা হইব? আমি ওর গালে আলতো চাপ দিয়ে বললাম, হি হি হি, পাগলি মেয়ে একটা, আলাবু। মাইশা চোখে ভালোবাসা নিয়ে বলল, লাভ ইউ। আমরা দুজনে হাসছি। সন্ধ্যা হয়ে গেছে, সময় পেরিয়ে যাচ্ছে, ভালোবাসার তীব্রতা বাড়ছে। দুজন এখন ভবিষ্যতের ভালোবাসায় নিজেদেরকে তৈরি করব, ভালোবাসবো একে অপরকে আরও অনেক বেশি। ভালোবাসাগুলো না হয় হোক এমন খুনসুটিময়, একটু ঝগড়া আর কাছে আসার অনাবিল ইচ্ছা। সমাপ্ত।